বন্দরনগরী সহ পার্বত্যাঞ্চলে ভারী বৃষ্টিতে পানিবন্দী লাখো মানুষ, পাহাড় ধসে নিহত 2। অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন করার পরিকল্পনা সরকারের। 5 আগস্টের আগেই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। এবং রাতে মিশরের মুখোমুখি আর্জেন্টিনা, লড়াকু মো সালার বিপরীতে ফের কি দেখা মিলবে মেসি ম্যাজিক? স্বাগত স্টার নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্বিষহ জনজীবন। পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে ডুবে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক। খাগড়াছড়ি কক্সবাজারেও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল। রাঙামাটি এবং কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন 2 জন। এদিকে পটুয়াখালীতে ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন 6 জেলে। টানা বর্ষণে পাহাড়ি ঢলের ভয়াবহতা। এই চিত্র বান্দরবানের নাফাখুম ও রেমাক্রি ফলসের। প্রবল বেগে পানি নামছে সাঙ্গু নদীতে। প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল। পানিবন্দী অর্ধশতাধিক পরিবার। 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। আটকা পড়েছেন পর্যটকরা। কেরানীহাটে সড়কের উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বন্ধ সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎ সরবরাহ। যদি এরকম আরো 2-4 দিন পরে বৃষ্টিপাত হয় তাহলে এখানে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হবে। 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে। আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল, তো ওয়েদার খারাপ হওয়া শুরু হয়েছে আমরা যখন নাফাকুমে গেছি। পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে। রাঙামাটিতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 1 জনের, ঝুঁকিতে আরও অনেকেই। বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু এলাকা। বন্ধ হয়ে যায় দীঘিনালা ও লংগদু সড়কে যান চলাচল। এইদিকে আসে দেখতেছি যে এই সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। আর ড্রেনের খুবই কষ্ট হয়ে যাচ্ছে, ড্রেন নিচে অনাহারণে আর যাতায়াতের ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যাবে। মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। পাহাড় ধসে কক্সবাজারের দরিয়ানগরে প্রাণ গেছে 1 নারীর। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী টেকনাফ সহ 5 উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম। দুর্ভোগ চরমে, ঝড়ো হওয়ায় উত্তাল সাগর। সবাইকে নিয়ে আমরা মাঠে নেমেছি। মাইকিং চলমান রয়েছে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে দিয়েছি। তারা প্রত্যেকটা পাহাড়ে দৌড় যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন। আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। আমরা কি করে থাকি, কি করে চলি, তার কোনো তত্ত্বাবধানে কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। 4 দিন ধরে আপনার ফেরিতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফার্স্টের দিনের মধ্যে অ্যাক্টিভ মারছে, পরবর্তীতে ফেরি বন্ধ। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়ায় ডুবেছে মাছ ধরার ট্রলার। নিখোঁজ আছেন 6 জন। আবহাওয়া অফিস বলছে এমন বৈরী আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন। এই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের যে উপকূলীয় যে 3টা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট বিভাগ, এই 4টা বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আপনারা যারা পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কক্সবাজারে ফের পাহাড় ধসে 1 নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন স্বামী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, দুর্ঘটনার বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমরা জানি যে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছিলেন তাদের সবাইকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও এই ধরনের দুর্ঘটনার কারণ কি বলে আপনি মনে করছেন? আসলে সকাল থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে পর্যটন নগরীতে। সাগর যেমন উত্তাল, তেমনি হচ্ছে কক্সবাজার উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে যেমন পানি বৃদ্ধি পেয়েছে, তেমনি পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার যে ভূমিধসের আশঙ্কার কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, সেটি আসলে কক্সবাজারে বারবার হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প বা কক্সবাজার সদরের অন্যান্য এলাকাগুলোর পাশাপাশি এই মুহূর্তে আমরা যে এলাকাটিতে আছি এটি কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকা, যেখানে আসলে পাহাড় ধসে কিছুক্ষণ আগে
আগে অর্থাৎ বিকেল 3টা নাগাদ এই পাহাড়টি ধসে পড়ে স্বামী স্ত্রী চাপা পড়েন এবং এখান থেকেই আসলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের অন্তত 2টি ইউনিট তার স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে এবং তাদের একজন সন্তান ছিল, সেও মাটি চাপা পড়েছিল, তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়েছে এবং সেইখানে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরকে। আসলে ইমা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ জায়গায় আসলে তারা বসবাস করছিলেন। এই পরিবারটি মূলত তারা দুজনই বিচ কিটকট ব্যবসায়ী হিসেবে কাজ করে থাকেন। তাদের মধ্যে তারা মূলত রাতে বিচে ব্যবসা করার পর তারা কক্সবাজারে ফিরে আসেন, কক্সবাজারের যে বাসা সেখানে ফিরে আসেন। সেখান থেকে তারা এখানে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পরপরই মূলত হচ্ছে এই দুপুরের পরপরই যে বাড়ি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিটি তাদের বসতঘরের উপর চাপা পড়ে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাসার ভিতরে যে পরিস্থিতি, কি ভয়াবহভাবেই আসলে বসতঘরের উপর পাহাড়টি চেপে বসেছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এখানে এসেছিলেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এত সতর্কতা এবং এত মাইকিংয়ের পরেও কেন পাহাড়ের পাদদেশে মানুষকে সরানো যাচ্ছে না। তিনি খুবই আক্ষেপের সঙ্গে বলেছেন গতকালকে তিনি নিজেই এই এলাকা পরিদর্শন করে এখানে মাইকিং করে গিয়েছেন, কিন্তু মানুষ তাদের কথার গুরুত্ব না দেয় আশ্রয়কেন্দ্রে ফিরে নেই। সেজন্য তারা আজকে স্পেশালি 2জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন যারা পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য। ইমা, এই ছিল আমার কাছে পাহাড় দোষে নিহত একজন এবং 2জনের আহত হওয়ার ঘটনা সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এদিকে রেকর্ড বৃষ্টিতে ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। ডুবেছে সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকেছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করছে সিটি মেয়র। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। সোমবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও রাত থেকেই শুরু হয় মুষলধারে ভারী বর্ষণ। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য বলছে দুপুর পর্যন্ত প্রায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ এবং পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। অতি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, সুলকবহর, বাকুলিয়া সহ অনেক এলাকা। সড়কের পাশাপাশি দোকানপাট, বসতবাড়িতে পানি ঢুকে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এখানে সবসময় জলাবদ্ধতা হয়। এখানে মাননীয় মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা দ্রুত বড় প্রকল্প প্রজেক্ট করি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিতে বলতেছি। আমরা কি পরিমাণে আমরা উঠাইছি, এত জলাবদ্ধতা আমাদের চলাফেরার জীবনে খুব কষ্ট হয়ে গেছে। পূর্ণ কর্মদিবসে এমন জলাবদ্ধতার প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থাতেও। প্রধান সড়কগুলোতে রিকশা ছাড়া অন্যান্য যানবাহনের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। ফলে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজন পড়েছে ভোগান্তিতে। প্রবল বৃষ্টিতে লালখান বাজারে গাছ ভেঙে পড়ে এবং বিমানবন্দর সড়কের একটি অংশ ধসে যাওয়ায় বেড়েছে দুর্ভোগ। অনেক কাজে বের হতে হচ্ছে, চাকরিতে যাওয়ার জন্য বের হতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, যেমন আজকে সকল পরীক্ষা স্থগিত হয়েছে। মানুষ অফিস টাইমে ঠিক টাইমে যেতে পারতেছে না। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র। জানান, পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস এ গুড সাইন। তবে আমরা আশা করছি যেটা আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতার জায়গায় থাকতে হবে, যার কারণে আমরা এখন কুইক রেসপন্সিভ আমরা করেছি। যেখানেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি করেছে জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্টরা। এবং আপনাদের মাধ্যমে চিটগাঁওবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলাবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। এদিকে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাগর তীরবর্তী বাঁশখালীর ছনুয়া, খানখানাবাদ সহ কয়েকটি এলাকা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ এমদাদুল হক এবং মামুনুর রশিদ অভি। শুরুতে যাচ্ছি এমদাদের কাছে। এমদাদ, চট্টগ্রামে এখনও কতটি স্থান বা উপজেলা এখন পর্যন্ত জলাবদ্ধতার মধ্যে রয়েছে? পানিবন্দী মানুষদের দুঃখ দুর্দশা সম্পর্কে আমাদেরকে জানাবেন, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের বিষয়ে আমরা জানতে চাই।
হিমা, যদি এক কথায় বলি যে এই জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টিপাতে রীতিমতো বিপর্যস্ত অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং আবহাওয়া অফিসের তথ্য দিয়ে আমি শুরু করতে চাই যে বিকেল 3টা পর্যন্ত আবহাওয়া অফিসের যে তথ্য তারা 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটিকে তারা বলছেন এ যাবৎকালের রেকর্ড। এবং গত 3 ঘন্টার যে বৃষ্টিপাতের রেকর্ড সেটি হচ্ছে গিয়ে 80.5 মিলিমিটার, সেটিকেও তারা বলছেন যে 3 ঘন্টার মধ্যে এত বৃষ্টিপাত, সেটিও একটি রেকর্ড। এবং এই যে বৃষ্টিপাত ভয়াবহ রকমের, গতকালকে থেকে আমরা দেখেছি যে থেমে থেমে ভারী বর্ষণ হয়েছে এবং সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে। এর পরিণামে আসলে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যে আপনি দেখছেন আমি আছি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এবং এই যে জায়গাটির সামনে সেটি আসলে বোঝার উপায় নেই সেটি কোনো জনপদ নাকি না আসলে পানি বেষ্টিত কোনো একটি এলাকা। এবং এই যে জায়গা অধিকাংশ এটি একটি এলাকা, আবাসিক এলাকা, এবং এই আবাসিক এলাকার নিচতলার প্রায় অর্ধেক সমান জায়গা কিন্তু পানিতে ডুবে গেছে। কোনো জায়গায় কোমর সমান পানি, কোনো জায়গায় বুক সমান পানি, পুরো জায়গাটি ডুবে আছে। এবং শুধু এই জায়গাটিতে নয়, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বাকলিয়া, রাহাত্তারপুল সহ আরও যে বেশ কয়েকটি এলাকা যেগুলোতে আসলে ভারী বৃষ্টিপাতে পানি জমে যায়, সেখানে কিন্তু এই ধরনের অবস্থা তৈরি হয়েছে। আর আরেকটি বিষয় যেটি স্বাভাবিকভাবে যেহেতু পূর্ণ কর্মদিবস আজকে, এর কারণে লোকজনের অফিস আদালত সহ অন্যান্য কাজকর্ম আছে, তারা যারা বের হয়েছেন, জরুরি কাজে বের হতে হয়েছে, তারা আসলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এবং আমরা একটু রাস্তার চিত্র একটু দেখাতে চাইবো আবাসিক এলাকা থেকে বের হয়ে, যে সেখানে যেটি দেখছি আমরা যে লোকজন যারা বের হয়েছেন সেখানে আসলে এই সড়কগুলোতে যে অন্য যে বড় যানবাহন সেগুলো কিন্তু চলাচল করতে পারছে না। সেখানে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে যেটি রিক্সা চলাচল করছে এবং এই রিক্সার ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত দাম হাঁকা হচ্ছে। সব মিলিয়ে আসলে ভয়াবহ বিপর্যয়ের অবস্থা। আর সবশেষ এইচএসসি পরীক্ষার্থীদের কথা আপনি জানতে চেয়েছেন, সেটি একটু জানাতে চাই যে যেহেতু আজকে পরীক্ষার্থী ছিল এবং পরীক্ষা তারা আসলে যেহেতু নির্ধারিত সময়ে যেতেই হচ্ছে, সেক্ষেত্রে তারা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তারা অনেক জায়গায় আসলে যে পরীক্ষা কেন্দ্র এর কাছাকাছি আসলে পানি উঠে গেছে, সে ধরনের তারা সীমাহীন দুর্ভোগে কিন্তু পড়েছেন। ইমা। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মামুনুর রশিদ অভি। আপনার কাছে জানতে চাই যে আসলে বন্দরনগরীর বন্দর কার্যক্রম নিশ্চয়ই ব্যাহত হচ্ছে, এছাড়াও সাধারণ মানুষের যে ব্যবসা বাণিজ্য আছে, জীবনযাত্রা, সেটিও ব্যাহত হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। একেবারেই সঠিক, সবকিছু আসলে স্থবির হয়ে পড়েছে এবং গত 2 দিন ধরে টানা যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতে মানুষের জনজীবন থেকে শুরু করে একেবারেই বিপর্যস্ত বলা যায়। কারণ এর আগে এরকম বৃষ্টিপাত হয়নি, অর্থাৎ এই মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে মানুষজনের দুর্ভোগ সীমাহীন বলা যায়। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের সিআরবি এলাকায়। এখানে যে গাছগুলো সড়কের মধ্যে ভেঙে পড়েছে, ফলে 4 থেকে 5টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ঘরবাড়ির উপরেই কিন্তু সড়ক গাছগুলো পড়েছে, ফলে মানুষের যে দুর্ভোগ সেটি অনেক বেশি এবং এর ফলে বিদ্যুৎ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষের ঘর বাড়ির ভেতরে যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিছুটা ভেঙেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত বা নিহত এরকম কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রামে যখন এরকম ভারী বৃষ্টিপাত হয় তখন পাহাড় ধসের শঙ্কা থাকে এবং এরই মধ্যে কয়েকটি জায়গায় আমরা দেখছি পাহাড় ধস হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আকবর্ষা এলাকা, টাইগার পাস, যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই নিচু জায়গা থেকে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে মানুষজন ঝুঁকি নিয়ে দিনের পর দিন সেই জায়গাগুলোতে বসবাস করছেন। এই বিষয়গুলো নিয়ে গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্নভাবে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং তারা কিছু সংখ্যক মানুষ সেখানে গিয়েছেন, তবে অধিকাংশ মানুষই এখন পর্যন্ত পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। ফলে মানুষজনের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক চরমে উঠেছে এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে চট্টগ্রামের এই যে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় গাছ ধসে পড়েছে, ঘরবাড়ি, সড়ক এবং পতেঙ্গা এলাকায় সড়ক একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে, পানির এত বেশি স্রোত ছিল। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এখন পর্যন্ত মানুষের জনজীবন চরম বিপর্যয়ে রয়েছে এবং জেলা প্রশাসন তিনি কিছুক্ষণ পরেই আকবর্ষা এলাকায় সেখানে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে যাবেন এবং যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বলবেন। ইমা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধস, বৃষ্টি, জলাবদ্ধতা সব মিলিয়ে একটি দুর্ভোগের একটা চিত্র উঠে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন জলাবদ্ধতা এবং বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগের কথা। এদিকে দুপুর থেকেই রাজধানীতে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছি আহমেদ রবির কাছে। রবি, আমাদেরকে জানাবেন যে রাজধানীতে তো আজকে অনেক বৃষ্টি এবং জলাবদ্ধতা বিভিন্ন জায়গায় দেখা গেছে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেইখানকার চিত্র আমাদেরকে জানাবেন। বৃষ্টি হলে আসলে ঢাকা শহরে দুইটা চিত্র দেখা যায়, একটা হচ্ছে স্বস্তির বৃষ্টি আর একটা হচ্ছে ভোগান্তির বৃষ্টি। আপনারা নিশ্চয়ই আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে রাজধানীর মিরপুর এলাকায় আসলে স্বস্তির চেয়ে ভোগান্তিটাই বৃষ্টি। এখানে বৃষ্টি হলে যেন আসলে স্বস্তির চেয়ে যে ভোগান্তির চিত্রটা সেটি আসলে কিন্তু দেখা যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে আসলে ছোটোখাটো একটা জলাশয় বলা চলে। বৃষ্টিতে আসলে যে পানি যে এখানে শুধু মানে বড় ধরনের ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হলেই যে এমন এটা কিন্তু না, আসলে ছোট থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেই মিরপুর এলাকাবাসী যারা আছেন এই মিরপুরের এলাকাটা কিন্তু আসলে রাস্তায় তলিয়ে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির জলাশয়ের কারণে, এই জলাবদ্ধতার কারণে যে গাড়ির যে যানবাহন সেগুলোর কিন্তু ধীরগতি, এই ধীরগতির কারণে কিন্তু তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়ির কিন্তু যে সাধারণ যে গতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, একটু ধীর গতিতে যাচ্ছে, ফলে ভোগান্তিটা কিন্তু আসলে আরও বড় আকারে ধারণ নিচ্ছে। এখানে আসলে এলাকাবাসীর সাথে আসলে এলাকাবাসীর যে অভিযোগ, তারা আসলে এইটা কোনো নতুন সমস্যা না, বছরের পর বছর প্রতি বছর বৃষ্টি হলেই কিন্তু এই ধরনের সমস্যায় তাদেরকে পড়তে হয়। সেই সমস্যার কথা কিন্তু তারা সবসময়ই বলে, কিন্তু সেই সমস্যার কোনো সমাধান না হয় তারা কিন্তু আসলে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন যে বারবার একই সমস্যার প্রতিফলন হওয়ার পরও কিন্তু আসলে এই সমস্যার কোনো সমাধান এখন পর্যন্ত হয় না। আসলে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েন এই সময় আসলে অফিসগামী যে মানুষজন আছে তারা সবচেয়ে কিন্তু বেশি ভোগান্তিতে পড়েন, এবং তাদের মধ্যে কিন্তু এই ভোগান্তির চিত্র আসলে তোমাদের বেশি দেখা যায়। যে অফিসগামী যারা মানুষ আছেন তারা, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েন। একই সাথে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে, পাবলিক যে পরিবহন আছে, সেই পরিবহনে যে যাত্রীগুলো তারাও কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে সবসময় আসলে বৃষ্টি ছোট হোক বড় হোক, বৃষ্টি যেমন একদিকে স্বস্তির তেমনি কিন্তু অন্যদিকে ভোগান্তির। মিরপুর, ঢাকা রাজধানীর যে মিরপুর এরিয়া, সেই এরিয়ায় কিন্তু স্বস্তির চেয়ে ভোগান্তির যে চিত্র সেটাই কিন্তু আমরা বেশি দেখতে পাই। যে ছোট থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও কিন্তু আসলে এই এলাকার যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু সবসময় একই রকম দেখি। এই ছিল আমার কাছে সর্বশেষ। রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে দেশের জনগণের। মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে উপস্থিত হয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন সরকার প্রধান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ। সেখানে হঠাৎই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রশিক্ষণ এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান বলে জানিয়েছেন প্রেস উইংয়ের সদস্যরা। সকাল ৯টা ২০ মিনিটে মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের সিও এর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় দায়িত্ব পালনে উৎসাহ দেন সবাইকে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সিফাত শহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সোমবার সাফারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষোভ করে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।
হামলার পরদিনই সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান জানান, দ্রুত অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে সরকার। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। এ সময় আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারের ভাবনার কথাও জানান তিনি। 5 অগাস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। স্থানীয় সরকার নির্বাচনের সময় ও তফসিল নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। গুজব ও অপতথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফেরানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি আসরে 4 ম্যাচে 4 জয়, কিন্তু মাঠের গল্প কি শুধুই পরিসংখ্যানের মতো সহজ? কেপ ভার্দের বিপক্ষে 90 মিনিটে জয় না পাওয়া, অতিরিক্ত সময় গিয়ে লড়াই করে টিকে থাকা, আর একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়, সব মিলিয়ে শেষ 16-র আগে সতর্ক আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোর জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখনই, যখন প্রতিপক্ষের নামের চেয়ে নিজেদের ভুল বেশি আলোচনায় আসে। আর্জেন্টিনার ক্ষেত্রেও এই আলোচনার কেন্দ্রে কাবো ভার্দের বিপক্ষে সেই কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে 3 ম্যাচের দাপুটে জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা শেষ 32-এ গিয়ে আফ্রিকার দলটার বিপক্ষে আটকে যায়। 90 মিনিটের সমাধান মেলেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লড়াই করে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও সতর্ক হয়ে গেছে আর্জেন্টিনা শিবির, কারণ বিশ্বকাপ বারবার প্রমাণ করেছে এখানে ছোট দল বলে কিছুই নেই। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে ভুগিয়েছে প্যারাগুয়ে। স্পেনকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে পর্তুগালের বিপক্ষে, আর নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে কি প্রথমে কাবো ভার্দের বিপক্ষে কঠিন লড়াই আর ব্রাজিলের বিদায় আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দিয়েছে? কোচের মতে এই বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন, এখানে কোনো স্পষ্ট ফেভারিট নেই। শেষ 16তে আর্জেন্টিনার সামনে এখন মোহাম্মদ সালার মিশর। আফ্রিকার দলটা এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 2টা জয় পেলেও প্রতিটা ম্যাচেই দেখিয়েছে নিজেদের লড়াকু মানসিকতা। স্ক্যালোনির চোখে মিশর শুধু একটা প্রতিপক্ষ নয়, একটা সুসংগঠিত দলও। তাই কেবল মেসি ম্যাজিকই নয়, দেখা যেতে পারে মোসালা ম্যাজিকও। কেবো ভার্দের ধাক্কা আর ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টিনাও কি এখন চাপে? বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসে কি চির ধরেছে, নাকি স্ক্যালোনি তার দলকে আরও সতর্ক বার্তা দিচ্ছেন? উত্তর মিলবে আটলান্টায় রাত 10টার ম্যাচে। তানজিম ওসিম, স্টার প্লে। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।